আজকের গল্প অনাহুত, কলমে সুপ্রিয় ভট্টাচার্য। বাজারের ব্যাগটা রান্নাঘরের সিঙ্কের মধ্যে রেখে আমি কমল হাত ধুতে ধুতে রুটি ছ্যাঁকায় ব্যস্ত গিন্নি সুষমাকে বললাম, অনেক দিন খাসির মাংস খাওয়া হয় না বলে 500 গ্রাম নিয়ে এসেছি। এটাকে রান্না করে মালতীর নাতনিটাকে এক বাটি দিও, ও খুব সন্তুষ্ট হয়ে খায় দেখেছি। সুষমার পাশে দাঁড়িয়ে মালতী রুটি বেলতে বেলতে বলল, কাকিমা যা রান্না করেন তার কিছু না কিছু আমার নাতনিটার জন্য দিয়ে দেন। আমি সেটা জানলেও চুপ করে থেকে হাতে সাবান দিতে দিতে বলতে লাগলাম, ঝোলটা একটু লম্বা করো, গরম ভাতের সাথে মেখে খাবো। সুষমা তার হাতের কাজ করতে করতে বলল, কাতলা মাছের পেটি পাওনি? হাত দুটো ঝেড়ে এগিয়ে এসে ডাইনিংয়ের চেয়ারের মাথায় রাখা গামছাটায় হাত মুছতে মুছতে বললাম, পাবো না কেন, পেয়েছিলাম। তবে আজ রবিবার বলে জ্যান্ত কাতলা কাটা 500 টাকা কিলো বলছিল, তাই ভাবলাম মাছ তো প্রায় দিনই খাই, আজ না হয় একটু খাসির মাংসই হয়ে যাক। ছ্যাঁকা রুটিগুলো একটা কাপড়ের মধ্যে জড়িয়ে স্টিলের পাত্রে রেখে দুধের বাটিটা গ্যাসের ওপর বসিয়ে সুষমা মালতীকে বলল, তুই আদা রসুন আর পেঁয়াজ ছাড়িয়ে পেস্ট কর বলে আমার উদ্দেশ্যে বললেন, খাসির মাংস আর ভাজাভুজি খাওয়া তো তোমার বারণ। ডাক্তারের বলা কথাগুলো তুমি কি ভুলে গেলে? 2 দিন আগে সিঙাড়া নিয়ে এসে খেলে, আজ আবার খাসির মাংস নিয়ে এসেছো। বয়স বাড়ার সাথে সাথে তোমার খাওয়ার নোলাটাও বোধ হয় একটু বেড়েছে। একবার ভেবে দেখেছো তোমার কিছু হলে আমি কিভাবে সব সামলাবো? একা মানুষ আমি, তার উপর আবার হাঁটু কোমরে ব্যথা, বয়স তো আমারও হচ্ছে। বক বক করার ফাঁকে আমাকে টেবিলে বসতে বলে একটা প্লেটে 2টো রুটি তরকারি আর একটা কলা দিয়ে প্লেটটা টেবিলে রেখে বললেন, টক দই এনেছো? হ্যাঁ, ব্যাগের মধ্যে আছে বলে রুটি ছিঁড়ে তার সঙ্গে একটু তরকারি নিয়ে মুখে দেওয়ার আগে মালতীকে বললাম, মালতী, ব্যাগের মধ্যে থেকে একটা লম্বা লঙ্কা বার করে ধুয়ে দে তো। আমাদের এই কাজের মেয়ে মালতী আসলেই খুব ভাগ্যবতী, কেননা তার ছেলে বৌমা আর নাতনি তার সাথেই থাকে। অথচ আমাদের কপালটা, রিটায়ারমেন্টের 8 বছর আগে আমরা যখন ছেলের বিয়ে দেব বলে মেয়ে দেখছিলাম, তখন ছেলে একদিন বলে বসলো সে তার অফিস কলিগকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। অনেক বোঝানো সত্ত্বেও আমার একমাত্র ছেলে বোঝেনি বলে বাধ্য হয়ে সেই অফিস কলিগ মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। যখন ছেলের বিয়ে দিলাম তখন গুণাক্ষরেও বুঝতে পারিনি আমরা খুব শীঘ্রই নিঃসঙ্গ হতে চলেছি। নিঃসঙ্গ হয়ে পড়লাম ছেলের বিয়ের 6 মাস পর। বিয়ের পর ছেলে আর ছেলের বউকে নিয়ে ভালোই দিন কেটে যাচ্ছিল আমাদের। 4 মাস পর থেকে চেপে বসলো যত অশান্তি। পুত্রবধূ সায়নী চাকরি করত সেক্টর 5-এ আমার ছেলের সাথে। সে প্রায়ই বলতো এখান থেকে নাকি সে সময় মতো অফিসে পৌঁছাতে পারে না, যার জন্য প্রতিদিনই তার দেরি হয়ে যায় বলে বসের কথা শুনতে হয়। 5 মাসের মাথায় ছেলে অনিকেত একদিন বলল, বাবা, এই বসিরহাট থেকে আমাদের যাতায়াত করতে খুব অসুবিধে হচ্ছে, তাই আমি আর সায়নী বেলেঘাটায় একটা কমপ্লেক্সে ফ্ল্যাট নিচ্ছি। সাজানো গোছানোর কাজ চলছে, সামনের মাসে গৃহপ্রবেশ করে ওখানে চলে যাব। ছেলের মুখ থেকে তাদের ডিসিশন শুনে খারাপ লেগেছিল, তবে এটাও তো সত্যি। সকাল 6:45 ওরা বাড়ি থেকে বেরিয়ে অফিস করে আবার তাদের বাড়ি ফিরতে ফিরতে রাত 9:30 10টা বেজে যেত, যেটা সায়নীর পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছিল। আমি সেটা বুঝতে পারছিলাম বলে খারাপ লাগলেও সেদিন আমি অনিকেতকে কিছু বলতে পারিনি। কিন্তু সুষমা শুনবার পর থেকে কান্নাকাটি করতে লাগলো আর বলতে লাগলো, আজ 3 বছর ধরে আমার ছেলেটা ডেলি প্যাসেঞ্জারি করে আসছিল, কই কোনোদিন বলেনি তো যে তার অসুবিধে হচ্ছে। আমি তখন সুষমাকে বোঝাতাম এই বলে,
তোমার ছেলের অসুবিধে না হলেও তোমার বৌমার কিন্তু সত্যিই অসুবিধে হয়। ভুলে যেও না, সে একটা মেয়ে। দিনের পর দিন রাত বিরেতে চলাফেরা করতে করতে যদি কোনো বিপদ হয়ে যায়, তার থেকে ওরা যেখানে ভালো থাকে থাকুক না। 6 মাসের মাথায় তারা চলে গেল। প্রথম প্রথম অনিকেত বৌমাকে নিয়ে রবিবার তার মার কাছে চলে আসতো। বৌমা, সায়নী আর অনিকেত রবিবারটা থেকে সোমবার সকালে আবার একসাথে বেরিয়ে পড়তো। পরে সেই যাওয়া আসাটা কমতে কমতে 9 মাস 6 মাসে 1-2বারে এসে দাঁড়ালো। বছর আড়াইয়ের মাথায় যখন শুনতে পেলাম বৌমার বাচ্চা হবে, তখন সুষমা আমাকে একা রেখে ছেলের ওখানে চলে গেল, যাতে বৌমার কোনো কষ্ট না হয়। আমি যেহেতু একটু চলার মতো রান্না করতে পারতাম, তার উপর মালতী ছিল বলে ঠিকঠাক অফিস করতে অসুবিধে হতো না। যখনই মন খারাপ হতো, মালতীর ওপরে বাড়ির দায়িত্ব দিয়ে আমি ছেলে, বৌমা আর সুষমার সাথে দেখা করতে চলে যেতাম। যথাসময়ে আমাদের নাতি হলেন। এই দাদু ঠাকুমা খুব একটা তাকে কোলে পিঠে নেওয়ার সুযোগ পায়নি, কারণ নাতি হওয়ার 6 মাস পর ওরা দুজনেই ট্রান্সফার হয়ে যায় ব্যাঙ্গালোরে। সেখানে প্রায় 9 বছর কাটিয়ে 6 মাস আগে আবার ওরা একসাথে কলকাতায় ফিরে এসেছে। কলকাতায় আসার পর নাতিকে দেখার জন্য কিছু উপহার কিনে আমি আর সুষমা সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি সামনের লনে বেশ কিছু লোক হই হুল্লোড় করছে আর খাচ্ছে। সেই সঙ্গে লনটাও আলো দিয়ে সাজানো। মনে মনে ভাবলাম, আজ বোধহয় এখানে কোনো অনুষ্ঠান আছে। সুষমাকে বললাম, একবার ফোন করো, কিন্তু আমাদের আসা উচিত ছিল। এখন ওপরে গিয়ে যদি দেখি ওরা কেউ বাড়ি নেই। সুষমা বলল, ভেবেছিলাম নাতি আর ছেলে বউকে সারপ্রাইজ দেব, কিন্তু এরকম হবে কে জানে। বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, এখন না হয় ফোনটা করে দেখো। ফোনটা বার করে কল করতে যাব, সিকিউরিটি গার্ড এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কি স্যারের গেস্ট নাকি কারোর সাথে দেখা করতে এসেছেন? সিকিউরিটি গার্ডকে অনিকেতের কথা বলতেই গার্ড বললেন, আজ ওনার ছেলের জন্মদিনের পার্টিই তো হচ্ছে, যার জন্য দেখছেন না এসব সাজানো। আপনারা এখানেই বসুন, ওনার সাথে দেখা হয়ে যাবে। অবাক হয়ে সুষমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, তোমার ছেলে এতটাই বদলে গেছে যে নাতির জন্মদিনে দাদু ঠাকুমাকে একবার বলার প্রয়োজন মনে করল না। সুষমা কিছু না বলে আমার বাড়ানো হাতটা ধরে বলল, উপহারগুলো ওই গিফটের টেবিলে রেখে চলো, আমরা চলে যাই। কারণ আজকের দিনে আমরা অনাহুত হতে আসিনি। সেদিন বাড়ি ফেরার পথে গাড়িতে বসে সুষমা একটা কথাও বলেনি। আমিও যে তাকে কিছু বলে সান্ত্বনা দেব সেটাও পারিনি, কারণ আমার মনটাও পুরো ভেঙে গিয়েছিল। ছেলে সেদিন আর কোনো যোগাযোগ করেনি। 3 দিনের দিন ফোন করে বলেছিল, তোমাদের নাতিকে এখানকার স্কুলে ভর্তি করা নিয়ে একটু দৌড়ঝাঁপ করতে হচ্ছে, তাই আমরা একটু ব্যস্ত আছি। স্কুলে ভর্তি হয়ে গেলে তোমাদের খবর দিয়ে দেব। ছেলের জন্মদিনের কথা একবারও বলল না। বুকের ভেতরটা মাঝে মধ্যে হু হু করে উঠলেও ব্যথায় মলিন মন নিয়ে যাতে আমাদের নিঃসঙ্গ জীবনযাপন করতে না হয়, তার জন্য আমি বুকে পাথর চাপা দিয়ে সুষমার মুখে কথা ফোটানোর চেষ্টা করি, যার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। তবু আমি শুনি, যাতে সুষমা ছেলে আর নাতির চিন্তা না করে আমাকে নিয়ে ভাবে শাসন করে। এই শাসনের ছলেই তো আমরা পরস্পরকে আঁকড়ে ধরে কাটিয়ে দিচ্ছি আমাদের শেষের দিনগুলো। মালতীর ঘর দুটো মোছা হয়ে গেছে। ডাইনিংটা মুছবে বলে টিউবলাইট জ্বালিয়ে তখনও আমি খালি প্লেটটার সামনে বসে আছি। দেখে আমার দিকে ভালো করে লক্ষ্য করে বলল, কাকাবাবু, আপনার চোখে জল কেন? আপনি কি কাঁদছেন? কৃত্রিম হাসি মুখে টেনে নিয়ে চোখ দুটো তাড়াতাড়ি মুছে বললাম, না রে, লঙ্কার ঝালে চোখের জল বেরিয়ে এসেছে।
মালতী তখন আমার খালি প্লেটটার দিকে তাকিয়ে দেখছে। আস্ত লঙ্কাটা সেইভাবেই প্লেটের এক কোণায় পড়ে আছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।